আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের ডেডলাইন দিতে এত দ্বিধা কেন, প্রশ্ন রিজভীর। এদিকে লুটেরা মাফিয়াদের নেতৃত্বে আসার পথ রুখে দিতে হবে বলছেন মান্না। জানাবো সমালোচনার মুখে যা বললেন উপদেষ্টা ফারুকে, এবং সর্বশেষ জানাবো এবি পার্টির যুক্তরাষ্ট্র শাখার কমিটি ঘোষণা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের ডেডলাইন দিতে এত দ্বিধা কেন, প্রশ্ন রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনের ডেডলাইন দিতে আপনাদের মধ্যে এত দ্বিধা, এত সংকোচ কেন? আপনারা 5 আগস্টের চেতনাকে ধারণ করতে পারছেন না। আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখেছেন। তারা তো আপনাকে ব্যর্থ করবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আবার নতুন কিছু উপদেষ্টা করেছেন। নতুন উপদেষ্টা করার অধিকার আপনার আছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে অংশীজন যারা, তাদের তো একটা অভিমত নেওয়ার দরকার ছিল। যে মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিক ছবিতে অভিনয় করেছে, আপনারা তার স্বামীকে উপদেষ্টা বানিয়েছেন। অন্তর্বর্তী সরকারে বিএনপির সমর্থন রয়েছে বলে রিজভী বলেন, আপনি জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকারি হয়েছেন। আপনাকে বিএনপি সমর্থন করেছে, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা সমর্থন দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে, কিন্তু আমরা তো আপনাদেরকেই সমর্থন করে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে কথা বলতে হয় কেন? তিনি বলেন, আলুর কেজি 75-80 টাকা কেন হবে? আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আপনি সিন্ডিকেট বাসদের কেন গ্রেপ্তার করতে পারছেন না? দুর্বলতা কোথায়? এটা একটু জানতে চাই। এটাকে অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কাম্য নয়। এক উপদেষ্টার বক্তব্যের জবাব রিজভী বলেন, তাদের একজন উপদেষ্টা বলছে খালি নির্বাচন করলে হবে। উপদেষ্টাকে বলি, আপনি কি হেডমাস্টার? আপনি আগে শিক্ষা দিবেন, তারপর আমরা শিখব, পড়াশোনা করব। আমরা কি জানি না সংস্কার কি? আপনারা প্রস্তাব দিতে পারেন, সেই প্রস্তাবটা দেবেন নির্বাচিত সরকারের কাছে, এজন্য নির্বাচন দিন। লুটেরা মাফিয়াদের নেতৃত্বে আসার পথে রুখে দিতে হবে বলছেন মান্না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনের ডেডলাইন দিতে আপনাদের মধ্যে এত দ্বিধা এবং সংকোচ কেন? আপনারা 5 আগস্টের চেতনাকে ধারণ করতে পারছেন না। আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখেছেন, তারা তো আপনাকে ব্যর্থ করবেই। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আবার নতুন কিছু উপদেষ্টা করেছেন। নতুন উপদেষ্টা করার অধিকার আপনার আছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে অংশীজন যারা, তাদের একটা অভিমত নেওয়া দরকার ছিল। যে মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিক ছবিতে অভিনয় করেছে, আপনারা তার স্বামীকে উপদেষ্টা বানিয়েছেন। অন্তর্বর্তী সরকারে বিএনপি সমর্থন রয়েছে বলে রিজভী বলেন, আপনি জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার হয়েছেন। আপনাকে বিএনপি সমর্থন করেছে, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা সমর্থন দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে, কিন্তু আমরা তো আপনাদেরকেই সমর্থন করে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে কথা বলতে হয় কেন? তিনি বলেন, আলুর কেজি 75-80 টাকা কেন হবে? আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আপনি সিন্ডিকেট বাজারদের কেন গ্রেপ্তার করতে পারছেন না? দুর্বলতার কথা একটু জানতে চাই। এটা তো অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কাম্য না। এক উপদেষ্টার বক্তব্যের জবাবে রিজভী বলেন, তাদের একজন উপদেষ্টা বলেছে খালি নির্বাচন করলে হবে। উপদেষ্টাকে বলি, আপনি কি হেডমাস্টার? আপনি আগে শিক্ষা দিবেন, তারপর আমরা শিখব, পড়াশোনা করব। আমরা কি জানি না সংস্কার কি? আপনারা প্রস্তাব দিতে পারেন, সেই প্রস্তাবটা দেবেন নির্বাচিত সরকারের কাছে, এজন্য নির্বাচন দিন। সমালোচনার মুখে যা বললেন উপদেষ্টা ফারুকে। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে ছাত্র জনতাকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ার সরব ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এখন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন তিনি। এরপর থেকে তীব্র সমালোচনা শুরু হয় তাকে নিয়ে। অনেকে বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী তিনি ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এখন ফারুকী ভোল পাল্টেছে মাত্র। এসব নানা সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন উপদেষ্টা ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার সেই স্ট্যাটাস হুবহু যুগান্তরের পাঠকের জন্য তুলে ধরা হলো। প্রিয় ভাই বোনেরা, ঘুণাক্ষরেও যা আগে ভাবি নাই, এখন আমাকে সেটাই করতে হচ্ছে। যাই হোক, শুরু করি। আমি মাত্রই 2 দিন হলো কাজ করছি। এর মধ্যে আমার ধারণা, আমার মন্ত্রণালয়ের সহকর্মীদের মাঝে এই ধারণা দিতে পেরেছি যে আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই, যেটা স্বল্প এবং দীর্ঘমেয়াদে আমাদের সংস্কৃত কর্মীদের কাজে আসবে। যাই হোক, যদিও আমি কোনো পদ চাই নাই, তবুও দায়িত্বটা নেওয়ার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি। কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের। আমি নাকি ফ্যাসিস্টদের দোসর। যেই ফ্যাসিস্টদের তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম 16 জুলাই থেকে। অল আউট অ্যাটাকে গেলাম, এটা জেনে যে ফ্যাসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু অথবা জেলে। আমি তারই সহযোগী।
আমি আমার চেয়ারের জন্য কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করেছি না, কিন্তু শিল্পী হিসেবে অপমানিত বোধ করেছি বলেই কয়েকটা কথা বলছি। শাহবাগ আন্দোলন যখন শুরু হয় আর সবার মতো আমি ভেবেছিলাম এটা নির্দলীয়, যে কারণে আমার সব পোস্টে একটা ঠেলে রাষ্ট্র মেরামতে এজেন্ডার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু কিছুদিন পরে যখন বুঝে যাই তখনই লিখি কিন্তু এবং যদির খোঁজে। যে কিন্তু এবং যদি শাহবাগ নিষিদ্ধ করে দিয়েছিল, বাঙালি জাতীয়তাবাদ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আজকের যে ফ্যাসিবাদের সূচনা করা হয়েছিল তার প্রতিবাদে লিখি এই চেতনা লইয়া আমরা কি করব। 2014 সালে এই দুইটা লেখার যে কোনো একটা লেখা ছাপা হওয়ার পর বিএনপির শিমুল বিশ্বাস সাহেব ফোন দিয়েছিলেন কৃতজ্ঞতা জানানোর জন্য। আমি কোনো দল করি না, কিন্তু আমি আওয়ামী লীগ হলে বিএনপির একজন সিনিয়র নেতা আমার লেখায় কি খুঁজে পেলেন যে আমার সঙ্গে পরিচয় না থাকা সত্ত্বেও আমার নম্বর জোগাড় করে ফোন দিলেন। আমি ঘটনাচক্রে একজন পরিচিত মুখ, ভাই ও বোনেরা। একজন লেখক যতটা স্বাধীনভাবে লিখতে পারেন, ফ্যাসিবাদের কালে আমার সেই স্বাধীনতা পাওয়ার সুযোগ ছিল না। তার মধ্যে যতটুকু করেছি তার ফলও আমাকে ভোগ করতে হয়েছে। 2015 সালে সেন্ট্রাল ইনভেস্টিগেশন সেলের হেনস্থার শিকার হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ অত্যাচারের শুরু। সেই বিস্তারিত বর্ণনা দিয়ে আমার সিম্প্যাথি পাওয়ার ইচ্ছা এবং প্রয়োজন নাই। অনেকে বলছে আমি ভারতীয় হেজেমনির অংশ। যে লোককে বাংলাদেশের কালচার এস্টাবলিশমেন্ট ঘৃণা করে, আমি কলকাতা কেন্দ্রিক ভাষার হেজেমনি ভেঙে দিয়েছি বলে সে কিনা এই হেজেমনির অংশ। আমি পৃথিবীর কোনো দেশেরই ঢালাও নিন্দা করি না, কারণ দেশে নানা চিন্তার মানুষ থাকে। আমি সবার সঙ্গে কথা বলতে চাই, কাজ করতে চাই, কিন্তু আমার দেশের ক্ষতি হলে আমি তার বিরুদ্ধে বলতে কুণ্ঠা করি না। ফেলানীর মৃত্যুর পর কি পোস্ট দিয়েছিলাম 2013 সালে, সেটা দেখতে পারেন নিচে। আমার অবস্থানের উপহার হিসেবে ভারতীয় হাই কমিশনের একসময় কর্মরত রঞ্জন মণ্ডল নামের এক কর্মকর্তা তার ফেসবুকে পাবলিক পোস্ট দিয়ে বহুবার কি অকথ্য ভাষায় আক্রমণ করেছিল সেটা খোঁজ করে দেখুন। আর সেই আমি পার্ট অফ হেজেমনি। আমরা এক অনন্ত ভয়ের ঘরে বাস করে এসেছি। আমরা কথা বলতে ভয় পেতাম, এমনকি কথা বলার সময় ঘরে ফোন থাকলে সরিয়ে ফেলতাম পাছে আরিফাতে। আমার মনে আছে 2012 সালে শুধুমাত্র কথা বলার জন্য আমি আর আরিফার হোসাইন লুকিয়ে আমেরিকান ক্লাবে গিয়ে বসে আলাপ করতাম কিভাবে এই জালিম সরকারকে হটানো যায়। বিএনপি এবং জামায়াত কিছু করতে পারবে? আর্মির মনোভাব কি? জোনাস সাকির সঙ্গে বাটন ফোনে কথা বলে গোপনে দেখা করতাম আর পরামর্শ করতাম কি করা যায়। সেই আমি আওয়ামী লীগ ফ্যাসিজমের পার্ট? আমি তো কোনো বিপ্লবী নই, ছিলাম না কোনো কালে। আমি ফিল্ম মেকার। ঘটনাচক্রে এবং আল্লাহর রহমতে মানুষের ভালোবাসা পেয়েছি। আমি আমার সেই পরিচয়েই গর্বিত। আমি মারা গেলে আমাকে ফিল্ম মেকার হিসেবেই মনে রাখা হবে, মন্ত্রী হিসেবে না। ফলে মন্ত্রিত্ব আমার কাছে কোনো অর্জন না, পাবলিক সার্ভেন্টের দায়িত্ব মাত্র। আমি এটা ফাইনালি অ্যাকসেপ্ট করেছি। নিজের ফিল্মের বাইরেও আমার দেশকে কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা বিশ্বাস করেছি বলে আমার মনে হয়েছে জীবনের এই পর্যায়ে এসে নিজের লাভ ক্ষতি না ভেবে এই ক্ষমতা দেশের কাজে লাগায়। এবি পার্টির যুক্তরাষ্ট্রের শাখার কমিটি ঘোষণা। 11 সদস্যের যুক্তরাষ্ট্রের সমন্বয় কমিটি ঘোষণা করেছে এবি পার্টি। এতে প্রযুক্তিবিদ সায়েব খালিদ সর্দারকে প্রধান সমন্বয়ক, সমাজকর্মী কামরুল ইসলামকে উপপ্রধান সমন্বয়ক এবং উদ্যোক্তা হারুন আর রশিদ তানভীরকে সমন্বয় করা হয়েছে। সম্প্রতি সমাপ্ত হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র সফরে আসা এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু নিউ ইয়র্কের সিটির বৈশিষ্ট্যজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় শেষে তিনি নতুন সমন্বয় কমিটির নাম ঘোষণা করেন। মতবিনিময়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসন ক্ষমতা পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর অনীহা ও ঐতিহাসিক ভুলের কারণে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। ফলে অধরা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যাশায় আবারও রক্ত দিয়ে নতুন স্বপ্ন রচনা করেছে ছাত্র জনতা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।